আচ্ছা, তুমি আমাকে আজকে জিনিস একটা বলো তো সহজ ভাবে। মন্ত্র, এই যে সংস্কৃতের যে মন্ত্র আমরা পাঠ করি, তার সাথে গীতায় যে শ্লোক গুলো রয়েছে, প্রচুর শ্লোক আছে, আমি কাউন্ট গুলো ভুলে যাচ্ছি। সম্ভবত 700 কতটা শ্লোক আছে। তো এই শ্লোকের সাথে এই মন্ত্রের ডিফারেন্সটা কি? আশা করছি আজকের ভিডিওটা একটু ছোট হবে, কিন্তু তোকেও বলছি এবং যারা যারা শুনবে তাদেরকেও বলছি যে ভিডিওটা একবার দুবার শুনতে হবে। একবারই যে সব বোঝা যাবে তা কিন্তু নয়। ঠিক আছে? হ্যাঁ, সে তো আমি আর নিজেই শুনি দু আমি তিনবার। ভুলও হতে পারি। আর ভুল এই কারণে হতে পারি কারণ এটা কিন্তু আমি কোথাও থেকে শিখে বা পড়ে বলছি না। এটা আমার রিসার্চ করে আমি যেটুকু মনে হয়েছে আমার সেটা আমি বলার হ্যাঁ, চেষ্টা সে তো, করছি। সেটা তো তুমি প্রথম থেকেই বলে আসছো, এটা তোমার যাই বলছো এটা তোমার ব্যক্তিগত অনুভূতি এবং ব্যক্তিগত চিন্তাধারার দ্বারাই যেটা তোমার ঠিক মনে হয়েছে সেটা তুমি বলেছো। হ্যাঁ, এটা কারোর সাথে নাও মিলতে পারে। হ্যাঁ। এবার সে যাচাই করে নি। এবারে শুধু আমার তাই সত্য নয়। আমার কথাটা। এবারে শুধু তাই নয়, মন্ত্রর বিষয়ে যে এক্সপ্লেনেশনটা দেব, আমার মনে হয় না এই এক্সপ্লেনেশনটা কেউ এর আগে কোনোদিন ভেবে দেখেছে বা পড়েছে বা জেনেছে বলে আমার মনে হয় না। কারণ আমি আজ পর্যন্ত এই এক্সপ্লেনেশন কিন্তু কোথাও শুনিনি যেটা আমি বলছি। আবার বলি, আমি কিন্তু এটা আবিষ্কার কিছু করিনি। আমার যুক্তি দিয়ে এটা ঠিক মনে হয়েছে, সেটা আমি তো সকলের সামনে রাখছি। আমি ভুলও হতে পারি, তবে এই ব্যাখ্যা হয়তো কেউ আগে শোনেনি, সেটাই আমার বলার উদ্দেশ্য। তো দেখ, মন আগে সহজগুলো দিয়ে আরম্ভ করি। মন মন্ত্র এক, শ্লোক এক, সূত্র এক, ভাষ্য এক, টিকা এক। এগুলো সব আলাদা আলাদা জিনিস। এগুলো কিন্তু সব গুলিয়ে ফেললে, এক জায়গায় ফেললে কিন্তু হবে না। প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস। প্রথমে বলি শ্লোক কাকে বলে। মন্ত্র আর শ্লোক, বা মন্ত্র আর শ্লোক নিয়ে আমরা আজকে বিষয়টাকে ক্লোজ করছি, বাদ হুম বাকি হুম। জিনিসে যাচ্ছি না। দেখ, একটা শ্লোক যখন তুই পড়বি, তুই শ্লোকটার মধ্যে কিন্তু অর্থ পাবি। ঠিক অর্থ আবিষ্কার কর বা ভুল অর্থ আবিষ্কার কর, সেটা অন্য কথা, কিন্তু তুই একটা অর্থ পাবি। মানে মানে আমি যে বলে দিই, হয়তো আমি ঠিক না ভুল জানি না। এই যে কর্ম করে যাও, তার ফলের আশা করো না, এটা কি হ্যাঁ, কোনো শ্লোক? হ্যাঁ, এটা 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 তো একটা প্রভার্ব হয়ে গেল। প্রভার্ব, হ্যাঁ। প্রভার্ব শ্লোকের মধ্যেই পড়ে। ঠিক আছে? এটা একটা হুম হুম প্রভার্ব বলা হয়, প্রভার্বকে প্রবাদ বলা হয়, প্রবাদ বাক্য। কিন্তু এই হুম। প্রবাদ বাক্যটা কিন্তু আবার একটা আলাদা স্পেসিফিক দর্শনের। আমাদের যে বিভিন্ন দর্শন আছে, তাদের কিন্তু এক একটা বিশেষ বিশেষ বাক্য আছে। বা কি বললাম আমি একটু আগে, প্রবাদ আছে। ঠিক আছে? এই প্রবাদগুলো কিন্তু মানে জগা খিচুড়ি করে দিস না। সব প্রবাদ কিন্তু এক জায়গা থেকে উঠে আসেনি। একটা প্রবাদ যখন বলবি, তার পেছনের দর্শনটাকে তোকে ধরতে হবে, নয়তো কিন্তু তুই উদর পিণ্ডি ভূদর গাড়ি দিলে কিন্তু মিলবে না, কোনোদিনও তুই যুক্তি দিয়ে পারবি না, আর সেটাই অবিদ্যা। তাহলে তোকে রুটটাকে ধরতে হবে, যে এই যে তুই বললি যে কর্ম করে যাও ফলের আশা করো না, এটা কিসের? এটা হচ্ছে কর্মযোগের পথে যারা হাঁটছে, যে কর্মটা করে যাও, ফলের আশা করো না। ঠিক আছে? বা আমি সবকিছু নাড়াচ্ছি, আমার আমার ইচ্ছে ছাড়া একটা পাতাও নড়ে না। মানে কি? তোমার কোনো ক্ষমতা নেই, তোমাকে, তুমি জন্মেছো, যা ইচ্ছা করে যাও কর্মটা, কিন্তু তুমি নিজের ইচ্ছায় করছো না। সবই তোমার আগে থেকে লেখা হয়ে গেছে। এটা এটা একটা দর্শন। তো এই দর্শন, এক একটা দর্শনের এক একটা প্রবাদ আছে। শ্লোক একটু অন্যরকম। শ্লোক হচ্ছে কি, একটা ঘটনাকে আমি পদ্য, একটা হচ্ছে কবিতা, একটা হচ্ছে পদ্য। কবিতায় দুয়ে দুয়ে চার না মিললেও হবে, মানে মিটার বল বা ছন্দ বল, না মিললেও হবে কবিতাতে। কিন্তু পদ্যতে নর্মালি মিটার আর ছন্দ দুটো মিলিয়ে চলে। মিটার মানে লেংথটা, মানে ওপরে চারটে শব্দ, মানে ওপরের হ্যাঁ হ্যাঁ বাক্যটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে চারটে পেরেছি। শব্দ দিয়ে, নিচের বাক্যটা চারটে শব্দ দিয়ে বা পাঁচটা শব্দ দিয়ে, কিন্তু মিটারটা এক। তাহলে একটা হচ্ছে মিটার আর একটা হচ্ছে ছন্দ। তো এই ছন্দে মিলিয়ে মিলিয়ে যে জিনিসটা হচ্ছে, সেটাকে আমরা এবারে সেখান থেকে আমরা শ্লোকে পরিণত করছি। যে যেরকম ধর মহাভারতে তুই একটু আগে বললি শ্লোক আছে, তাহলে শ্লোকের প্রধান ব্যাখ্যাটা হচ্ছে
যে তুই শ্লোক পড়লে তার একটা অর্থ বেরোবে, মানে বেরোবে। আগেও বললাম, ভুল মানে বেরোতে পারে, ঠিক মানে বেরোতে পারে, বিভিন্ন মানে বেরোতে পারে, সেটা কি কে কিভাবে ট্রান্সলেট করছে তার ব্যাপার, কিন্তু অর্থ পাবি তুই তার। হুম কিন্তু হুম মন্ত্রের ক্ষেত্রে অধিকাংশ জায়গায় তুই অর্থ পাবি না। যেরকম ধর, ওং মানে কি, ওং এর কি মানে? আমি তোকে বললাম ও ওং এর মানে হচ্ছে ব্রহ্ম, ঠিক আছে, ওংই ব্রহ্ম আমি বললাম, বুঝলিটা কি? কিছু বুঝলি এর থেকে? সেটাই। এগুলো হচ্ছে, না। এগুলো হচ্ছে পড়াশোনার কথা। যে আমি যদি জ্ঞান দিতে চাই, ওং মানে কি জানিস, ওংই হচ্ছে ব্রহ্ম। আরে ব্রহ্ম তো বুঝলাম, কিন্তু ওংটা কি, আমি মানেটা কি পেলাম তার থেকে, আমি জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করব কিভাবে? বুঝলাম ওংই ব্রহ্ম, কিন্তু সেটা কি, কি বলতে চাইলে তুমি? বুঝতে পারলাম না। বুঝতে পারলাম না এই কারণে, কারণ মন্ত্রতে যে শব্দগুলো ব্যবহার করা হয়, সেই শব্দের সবসময় ব্যাখ্যার প্রয়োজন হয় না। মন্ত্রতে শব্দগুণ প্রাধান্য পায়। বোঝা গেল? শব্দগুণ, যেখান থেকে কথাটা আসছে শব্দ ব্রহ্ম। তাহলে আমরা যে বলছি হুং ফট, মানে কি? বলবি বীজ। তা বীজ তো বুঝলাম, তো কিসের বীজ, তার থেকে কি হয় না, করে দেখো তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এইবারে বুঝতে পারছি, করে দেখো। তার মানে কি, সাউন্ড নিয়ে খেলতে বলছো, কিন্তু মানেটা কি দাঁড়ালো? তুমি মানেটা বলো আমাকে, হুং ফটের মানে কি? মানে যেসব তান্ত্রিকরা আর কি করে, এই ওম সোহা হুম আমি ফট, আমি একটা মানে যেসব উদাহরণ হ্যাঁ দিচ্ছি, আমি একটা উদাহরণ দিচ্ছি হ্যাঁ যে হ্যাঁ মন্ত্রতে সব সময় যে প্রত্যেকটা জিনিসের অর্থ পাওয়া যাবে তা কিন্তু নয়। মন্ত্রের পারপাসটা হচ্ছে শব্দগুণ, এটাই হচ্ছে প্রধান। এবং সেখানে কি হচ্ছে, সেখানেও ছন্দ লাগছে, সেখানেও মিটার লাগছে, কিন্তু আর একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে ইন্টোনেশন। কিভাবে তুই মন্ত্রটা উচ্চারণ করছিস, যেটা তোর হ্যাঁ হ্যাঁ শ্লোকে হ্যাঁ। প্রয়োজনীয়তা পড়ে না। শ্লোকে তুই মনে মনে পড়, গুনগুন করে পড়, জোরে পড়, গান করে পড়, গান না করে পড়, শ্লোক শ্লোকই থাকলো, তাতে কোনো ভেদাভেদ নেই, কোনো অসুবিধা হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ। কিন্তু মন্ত্র কিন্তু তুই যেমন খুশি করতে পারবি না। হয় এক মনে মনে করতে হবে, আর যদি উচ্চারণ করে করিস, তাহলে যেইভাবে বলা হয়েছে সেইভাবেই তোকে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? এইবারে আমি যে এত ডায়লগ মারলাম, বুঝলিটা কি? কিছুই বুঝলি না। আচ্ছা, এটাতে আবার একটা প্রশ্ন আছে। তুমি যে বললে যে মন্ত্রের একটা ইন্টোনেশন আছে, হ্যাঁ, যে আমি যদি সঠিক পিচ, ইন্টোনেশন না করি, পিচ, পিচ, তার যাকে ইংরেজিতে বলা হচ্ছে হ্যাঁ পিচ। হ্যাঁ, হ্যাঁ, তো যেটা আমি সঠিকভাবে যদি না করতে পারি, উপকার তো হবে না, হয়তো অপকার হতে পারে। হ্যাঁ, তাই তো, যেহেতু সাউন্ডের খেলা তুমি বলছো। হ্যাঁ, এইবার আমি ইউটিউবে সামান্য বলছি মৃত্যুঞ্জয় মন্ত্র, হ্যাঁ, ওম ত্র্যম্বকম যজামহে, যে হ্যাঁ, মন্ত্রটা, হ্যাঁ, এটা আমি মানে মনে নেই, তবে আমি এইটুকুনি বলে দিতে পারি এখন তোমাকে বসে, যে আমি তোমাকে 5-6 রকম ইন্টোনেশন বা 5-6 রকম সুরে লোকে ভিডিও আপলোড করেছে বা লোকে বলেছে, হ্যাঁ, মানে ভিডিও রয়েছে তার। হ্যাঁ, এবার আমি কি করে বুঝবো যে কোন ব্যক্তিটি কোন কোন ইন্টোনেশনটা কারেক্ট, যেটাকে আমি হ্যাঁ, ফলো করতে চাই? হ্যাঁ। এবারে, সেটা তো আমি বুঝতে পারছি না। হ্যাঁ, না, সেটা বুঝতে পারছিস না, কেন বুঝতে পারছিস না? প্রধানত তোর কাছে গুরু নেই যে তোকে শিখিয়ে দেবে হুম। হাতে করে। ঠিক আছে? দ্বিতীয়ত তোর কাছে জ্ঞান নেই। ঠিক আছে? তৃতীয়ত তুই সংস্কৃত জানিস না। আর চতুর্থ, অ্যানালিসিস কি করে করতে হয় সেটা তুই জানিস না। ঠিক আছে? তোকে তো অ্যানালাইজ করতে হবে যে এই ধাতুটা কিসের থেকে, মানে আমাদের সংস্কৃততে যে মন্ত্রগুলো বলা আছে, যে সংস্কৃততে আগে আমি সেই ধাতুটাকে দেখলাম। ঠিক আছে? বা অত ডিপে আমি যাচ্ছি না। কথাটা হচ্ছে কেউ তো দেখিয়ে দেওয়ার নেই। যা- এখন তাহলে তোকে বেদ, বেদ বৈদিক স্কুলে যেতে হবে। এখনো আছে, হয়তো আমাদের শহরে নেই, হয়তো আমাদের স্টেটে সেরকম নেই, কিন্তু আছে। নেই তা নয়, আছে। বৈদিক চর্চা এখনো বহু জায়গায় আছে, ইচ্ছে হলে তাদের কাছ থেকে শেখ, সেটা অথেন্টিক। ঠিক আছে? বা যে জানে, সব থেকে ভালো কথা হচ্ছে যে যে এই মন্ত্র করে কোনো কিছু উপলব্ধি করেছে, যদিও সেরকম হাতে গোনা হুম লোক হুম। খুব কম, কিন্তু সবাই যার জন্য পারবে না। এই জন্যই তো এই খোঁজটা এত কঠিন, যে যার ভেতরে জ্বলন্ত খিদে না থাকবে সে উত্তর পাবে না। ওই ঘরে বসে বসে ভাবলাম যে আমি কি করব, ও দিয়ে কিছু হবে না।
যখন খিদে, মানে এই খিদে, এমন খিদে যে যখন তোকে ঘুমোতে দেবে না, পড়তে দেবে না, বলে না যে যারা ফিলোসফি, যারা এইসব নিয়ে থাকে হুম তাদের হুম হুম দ্বারা সংসার হয় না। সংসারে থেকে এইসব জিনিস করা মানে সব থেকে কঠিন কেন বলেছে? কারণ এটা তপস্যা। তুই তপস্যা করবি না সংসার সামলাবি, না তোর বন্ধু বান্ধবকে সামলাবি, না ফেসবুক সামলাবি, তাই না? তাহলে এই খিদেটা যখন তোকে পাগল করে দেবে, তখন তুই এর উত্তর পেয়ে যাবি। তখন তোকে কেউ গাইড করে দেবে না যে বাবা চলে যা হিমালয়ের ওই গুহায়, বা চলে যা তুই কোনো কি বলে তোর বুদ্ধিস্ট কোনো মঠে, যেটা 700 800 900 বছর বা 1200 বছর পুরনো, সেখানে যা, গিয়ে দেখ তারা কিভাবে উচ্চারণ করছে, কি নিয়ম আছে। আমাকে যে কোনো বৈদিক স্কুল থেকেই নিতে হবে তা তো নয়। ওং তো বুদ্ধম হুম হুম শরণং আছে, ওখানেও তুই ওং পাবি, ওদের ধর্মে ওং আছে। ঠিক আছে, শিখ শিখ ধর্মে ওংকারা বলে, তাহলে ওখানেও ওং ওং পাবি। তো ওং তো অনেক জায়গায় আছে। শেখার সেই জ্বলন্ত ইচ্ছেটা থাকতে হবে, তবে তুই জানতে পারবি যে এটার উচ্চারণ কি করে করতে হয়, কোন পিচে করব, কোন অবস্থায় করব, কি আসনে করব, কখন করব, ভরা পেটে করব না খালি পেটে করব, নিঃশ্বাস তখন কিভাবে পড়বে, চিন্তা তখন কোথায় থাকবে, ফোকাস তখন কি করব, অনেক কিছু আছে। আচ্ছা, আবার একটা জিনিস বলে দিই, মন্ত্রের ব্যাখ্যা হয়তো হাজারখানা আছে, আমি হয়তো একটা কি দুটো বলছি, তার মানে এই নয় যে আমি 999 বা 98 খানাকে অস্বীকার করছি, তা আমার হুম 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 হুম। উদ্দেশ্য নয়। আমি আমার অল্প বুদ্ধিতে যতটুকু জানি আমি ততটুকু বোঝানোর চেষ্টা করছি। আর এও বলছি যে আমি ভুলও হতে পারি, ঠিক আছে? তাহলে মন্ত্রতে বোঝা গেল যে মন্ত্রর প্রথম জিনিস হচ্ছে যে ও শব্দ গুণ, মানে শব্দকে এখানে ব্রহ্ম হিসেবে ধরা হচ্ছে। এবারে বলবি যে ব্রহ্ম তো তুমি রজতদা বলেছিলে যে নির্গুণ নিরাকার, তাহলে শব্দকে কেন ব্রহ্ম বলা হচ্ছে, কি এর সাথে রিলেশন, তাই তো? এইবারে হচ্ছে ইন্টারেস্টিং হুম জিনিসটা, যেটা তুই হয়তো আগে কোথাও শুনিনি, আগে বলছি, শুনিসনি, আগে বলছিলাম না। হুম দেখ, হুম হুম। আমরা এখন এতদিন মানে সাধারণ মানুষ কি ভাবে, সাধারণ মানুষ ভাবে যে জগতের সৃষ্টি হয়েছে কিভাবে, দুটো তত্ত্ব দিয়ে, বা দুটো জিনিস, এমনি পঞ্চভূত সেটা আলাদা, কিন্তু তত্ত্ব বলতে এখানে দুটো বোঝাচ্ছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে শিব আর একটা হচ্ছে শক্তি, তাই না? ম্যাটার আর এনার্জি, তাই তো? তাহলে এই দুটো জিনিস হুম। যখন মিলছে তখন একটা জিনিসের সৃষ্টি হচ্ছে। তার মানে কি, এই যে ভাবনাটা তুই যদি গভীরে গিয়ে ভাবিস, তাহলে দেখবি ব্যাপারটা ভুল। কেন ভুল? কারণ ই ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার, ফর্মুলাটা জানি। তার মানে কি, আমি এনার্জিকে মাসে কনভার্ট, ম্যাটারে কনভার্ট করতে পারছি, মাসে কনভার্ট করতে পারছি, আবার মাস থেকে আবার এনার্জিতে কনভার্ট করতে পারছি। তাহলে যখন এনার্জি থেকে মাসে যাচ্ছে আর মাস থেকে যখন এনার্জিতে আসছে, তার মানে দুটোই একই জিনিস, দুটো মানে এনার্জিও মাস দিয়ে তৈরি, আবার মাসও এনার্জি দিয়ে তৈরি। তাহলে তফাৎটা কোথায় থাকলো দুটোর মধ্যে? তাই না, তফাৎ নেই, আছে কি? এবারে না। এটুকু বুঝে গেলি, এটুকু বুঝে গেলি। এইবারে দেখ, এনার্জি বলতে তাহলে আমরা কি বলছি? এনার্জি, আমরা তো শক্তির কথা বলছি, তাহলে শক্তি নিয়ে একটুখানি ভেবে দেখা যাক যে শক্তি ক রকমের। শক্তি অনেক রকমের আছে। আমি দৈহিক শক্তি বলছি না যে শরীরে কত বল আছে, বা আমি হুম এই শক্তির কথা বলছি না যে আমি দুটো ভালো কথা বললাম তুই পাহাড়ে ওঠার শক্তি পেয়ে গেলি, সেই শক্তির কথাও আমি বলছি না, মানে মানসিক শক্তি পেয়ে গেলি তা সেই হুম শক্তির কথা বলছি না। আমি প্র্যাকটিক্যাল যে শক্তি, এনার্জির কথা বলছি, ঠিক আছে? তো এর মধ্যে কি আছে? ইলেকট্রিক্যাল এনার্জি আছে, লাইট এনার্জি আছে, মেকানিক্যাল এনার্জি আছে, সাউন্ড এনার্জি আছে, এইগুলোকে সবই শক্তির মধ্যে ফেলা হচ্ছে। বুঝছিস? হুম হুম। বুঝতে পেরেছিস? এইবারে দেখ, যখন তুই সানলাইটের কথা বলবি, সানলাইট কি দিয়ে তৈরি? সানলাইট যদি দেখিস, সানলাইট তো একটা লাইট, আলো। তা আলোটার ভেতরে আলোটা কি দিয়ে তৈরি? আমি যদি জিজ্ঞেস করি কোনো সায়েন্টিস্টকে, যারা তোর এই কোয়ান্টাম ফিজিক্স নিয়ে বা গবেষণা কোয়ান্টাম, করছে। হ্যাঁ, গবেষণা করছে, তাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে সূর্যের আলোটা কি দিয়ে তৈরি, ওটার মধ্যে কি আছে, তাহলে ওরা কি উত্তর দেবে? ফোটনস। ফোটনস হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল, ঠিক আছে, যেটা কোনো জায়গা আচ্ছা, অকুপাই করে ফোটনস না। না প্রোটনস, কোনটা বলছো? ফোটনস, PHOTONS, ফোটন, ফোটনস। PHOTNS। ফোটনস, ঠিক আছে, তাহলে ফোটনস, ফোটনস হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল, যার কোনো কোনো ওয়েট নেই, কোনো মাস নেই, ঠিক আছে, কিন্তু পার্টিকলস, ঠিক আছে, সাব অ্যাটমিক পার্টিকেল, পার্টিকলস বলা হচ্ছে সেটাকে। তাহলে সূর্যের রশ্মির মধ্যে আমি যদি বলি ওর কম্পোজিশনটা কি, তাহলে বলতে হবে কি যে তার মধ্যে সাব অ্যাটমিক পার্টিকলস আছে। ফোটনস আছে।
ফোটনস আছে। এবারে ফোটনস নিজে হয়তো কিছু করে না, কিন্তু ফোটনস যখনই ইলেকট্রনস এর সাথে আসলো তখন কি হলো, সেটা রিয়াক্ট করছে। তাহলে সেখান থেকে একটা রিয়াকশন তৈরি হলো, যেটা এর আগে ই ইজ ইকুয়ালস টু এমসি স্কোয়ার, সেই ব্যাপারটাই চলে আসছে। তাই তো, যে সে একা কিছু করতে পারছে না, কিন্তু সে হুম হুম যখনই অন্যর সাথে মিশছে বা ঘুলছে, তখনই সেখান থেকে একটা নতুন কিছু পদার্থ বা নতুন কিছু জিনিসের সৃষ্টি হচ্ছে, বা নতুন কোনো রিয়াকশন তৈরি হচ্ছে। ইলেকট্রিক কারেন্ট, আমরা তো তারে হাত দিলে কারেন্ট খাই, তা তারের মধ্যে অ্যাকচুয়ালি তো ইলেকট্রিক এনার্জি যাচ্ছে, কিন্তু সেটা কি যাচ্ছে? হুম হুম। যদি প্রশ্ন করি যে তাহলে তারের মধ্যে দিয়ে যাচ্ছেটা কি, ইলেকট্রনস। ইলেকট্রনস যাচ্ছে। তারের মধ্যে দিয়ে যাচ্ছে হচ্ছে ইলেকট্রনস, সেটাকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি বলছি। এইবারে যদি প্রশ্ন করা হয় যে সাউন্ডের মধ্যে কি আছে, সাউন্ড কি দিয়ে তৈরি, তাহলে জগতের এখন পর্যন্ত জগতে কেউ এর উত্তর দিতে পারবে না, কারণ সাউন্ড কোনো কিছু দিয়ে তৈরি নয়। তাহলে ব্রহ্ম কি? নিরাকার, নির্গুণ। সাউন্ড কি? নিরাকার, এবং এরও কোনো গুণ নেই। হুম এর এ কি করছে, সাউন্ড কি করে ট্রাভেল করছে? যখন আওয়াজটা করলাম, যখন ফ্রিকশন হলো দুটো বস্তুতে, একটা আওয়াজ তৈরি হলো ফ্রিকশন থেকে। এই আওয়াজ কিন্তু, এই সাউন্ডটা কিন্তু নিজে, এর কোনো নিজস্ব অস্তিত্ব নেই। এটা হচ্ছে একটা ওয়েভ, একটা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যেটা হার্টজ দিয়ে মাপা যায়। একটা রেজোনেন্স, একটা কম্পন সৃষ্টি করছে। আর এই কি করছে, ট্রাভেল করছে হচ্ছে, এই ধর আমি বসে আছি, মাইক্রোফোন সামনে রয়েছে, এর মধ্যে যে স্পেসটা আছে, এই স্পেসের মধ্যে যে অণু পরমাণুটা আছে, তাদেরকে এরকম পাশ কাটিয়ে পাশ কাটিয়ে একটা পথ তৈরি করে আমার কান অবধি পৌঁছচ্ছে, বা মাইক্রোফোন অবধি যাচ্ছে, সেখান থেকে ডেটা কনভার্ট হচ্ছে, বা কান অবধি যাচ্ছে, সেখান থেকে আমার ইয়ার ড্রামস ভাইব্রেট করছে, এবং সেখান থেকে আমি ভাইব্রেট হচ্ছে। শুনতে পাচ্ছি সাউন্ডটা। তাহলে সাউন্ডটা কি, সাউন্ডটা কি দিয়ে তৈরি? সাউন্ডটা কোনো কিছু দিয়ে তৈরি না, কিন্তু সে ইম্প্যাক্ট ফেলছে কিন্তু অন্য জিনিসের ওপরে, যাতে অন্য কিছু একটা তৈরি হতে পারে। যে যখন এই যে অনুপরমাণুগুলোকে সরিয়ে সরিয়ে সে যখন যাচ্ছে, তখন চারপাশে যে প্রেসার, এটাকে বলা হয় কি, কন্ট্রাকশন, আর বোধহয় রি রে রিফ্র্যাকশন, রে রিফ্র্যাকশন, কন্ট্রাকশন আর রে রিফ্র্যাকশন। মানে এই যে মলিকিউলস গুলো বাড়া কমা করছে সাউন্ড এনার্জিটাকে হুম জায়গা হুম করে দেওয়ার জন্য, তার মানে কি এই মলিকিউলস গুলো রিয়াক্ট করছে নিজেদের মধ্যে। এবং যখনই মলিকিউলস এর মধ্যে ওই আবার সেই থিওরি চলে আসে, যে একটা বাইরের থেকে কোনো ফোর্স আসলে পরে তখনই মোমেন্টাম আসে, একটা থিওরি আছে হুম না, হুম 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 হুম। মোমেন্টামের থিওরি, স্পিড আর কাইনেটিক এনার্জি। মোমেন্টামের মধ্যে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল। তাহলে কি এই এর ভেতরে এর নিজস্ব একটা পোটেনশিয়াল এনার্জি আছে, কিন্তু সাউন্ডের দ্বারা এর ভেতরে আমি অন্য একটা রিয়াকশন করলাম, যেটা আবার কি করছে, একটা রিপল এফেক্ট ফেলছে। রিপল এফেক্ট মানে এটার সাথে আরেকটা, আরেকটার সাথে তারটা, তারটার সাথে আরেকটা। এবারে সাউন্ডের হ্যাঁ ডেন্সিটি, হ্যাঁ হ্যাঁ। সাউন্ডের ফ্রিকোয়েন্সি, সাউন্ডের ওয়েভ লেন্থের উপরে ডিপেন্ড করছে যে এটা কি ধরনের রিয়াকশন করবে। আল্ট্রাসনিক সাউন্ড, যার জন্য যদি কাঁচের ওপরে ফেলিস কাঁচ ফাটিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সব সাউন্ডের তার মানে এতটাই ক্ষমতা, কিন্তু সাউন্ড নিজে কিছু নয়। সাউন্ড নিজে কিছু নয়। আলো কি, আলোর একটা রশ্মি, আলোর রশ্মি কিন্তু ওয়েভে যাচ্ছে, কিন্তু যেই একটা অবস্ট্রাকশন পেলো, সেটা ঢাকা পড়ে যাচ্ছে। আর আলো কিন্তু একটা ওপেক জিনিসের ওপারে আলো যেতে পারছে না। তেমনি সাউন্ড, সাউন্ড কিন্তু যেখানে তোর ভ্যাকুয়াম, যেখানে কোনো অনুপরমাণু নেই, যদিও এরকম জায়গা কোথাও নেই, কিন্তু যদি ভেবে নিস যে ভ্যাকুয়াম বলে একটা কোনো জায়গা আছে, সাউন্ড কিন্তু সেটার ভেতর দিয়ে যেতে পারবে না, কারণ ওই শব্দ তো অনুপরমাণুকে সরিয়ে যেতে পারছে না, ওখানে তো কোনো কিছু নেই। হুম তো হুম সাউন্ড ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে যার জন্য ট্রান্সফার পাস করতে পারেন। লাইট কিন্তু ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে চলে যাবে, কিন্তু সাউন্ড ভ্যাকুয়ামের মধ্যে দিয়ে যেতে পারবে না, কারণ ওর নিজস্বতা বলে কিছু নেই। ও অন্য অনুপরমাণুগুলোকে সরিয়ে নিজের জায়গা করছে, ফ্রিকোয়েন্সি কম্পন সৃষ্টি করছে, কিন্তু সাউন্ড নিজে কিছু নয়। মানে সাউন্ড নিজে কিন্তু রিয়্যাক্ট করছে না কারণ কোনো কিছুর সাথে। শব্দ, বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো ব্যাপারটা? হুম হুম হুম। তাহলে এই মানে কারণে লাইট বলা হচ্ছে তো কথা, লাইট ট্রাভেলস ফাস্টার দেন সাউন্ড, লাইট ট্রাভেলস মানে ফাস্টার। এমনি যেটা আমরা এখানে জানি। এখানে স্পিড নিয়ে কথা হচ্ছে না, কথাটা হচ্ছে কোয়ালিটি হুম নিয়ে। হুম হুম কি দিয়ে তৈরি? তোকে তোকে যদি জিজ্ঞেস করি হুম। যে ইলেকট্রিসিটি কি দিয়ে তৈরি, তুই বলতে পারবি হ্যাঁ ওটার উত্তর আছে। যে ইলেকট্রিক্যাল চার্জ। তার মানে কি,
নিউট্রনস প্রোটনস একদিকে রয়েছে, এবং সেখান থেকে ইলেকট্রনস গুলো যখন ফ্লো করছে ছিটকে ছিটকে বেরোচ্ছে আর একদিকে, তখন ইলেকট্রিক কারেন্টের সৃষ্টি হচ্ছে। সেটা কি পড়ে গেল? পদার্থ বা বস্তুর মধ্যে পড়ে গেল, ম্যাটারের মধ্যে পড়ে গেল। কিন্তু তোকে যদি বলি যে সাউন্ড কি দিয়ে তৈরি, তুই উত্তর দিতে পারবি না, কারণ সাউন্ড খালি জিনিস। সাউন্ড কোনো কিছু দিয়ে তৈরি নয়। সাউন্ড ফ্রিকোয়েন্সিতে চলে। এবং কিভাবে চলে? অন্য জিনিসকে সরিয়ে সরিয়ে চলছে। অন্য জিনিস, অন্য অনুপরমাণুগুলোর ওপরে ইম্প্যাক্ট ফেলে তাদের মধ্যে রিয়াকশন তৈরি করছে, কিন্তু ও নিজে কারোর সাথে কিছু করছে না, রিয়াক্ট করছে না। তাহলে কিরকম মজার জিনিস দেখ। সেইখান থেকে এসছে ওং। কেন এবারে বুঝতে পারলি ওং কেন প্রধান হয়ে গেছে? বা শব্দ বা মন্ত্রকে কেন আমরা প্রধান প্রধান বলছি? যে মন্ত্রকে কেন আমরা বলছি যে মন্ত্রের তুমি সব অর্থ না বুঝলে পড়ো তোমার কিছু এসে যায় না? কেন বলছি? এইবারে দেখ, এই যে এবারে এটা তো বুঝলি যে একটা মন্ত্র একটা ছাপ ফেলছে, অনুপরমাণুগুলোর উপরে একটা ছাপ হুম হুম ফেলছে। হুম। এবারে এটা যখন একটা এক্সপেরিমেন্ট আছে, একটা টিনের চাদরার ওপরে নিচে একটা স্পিকার লাগালি, লাগিয়ে ফ্রিকোয়েন্সিটা বাড়াতে কমাতে থাক। আর ওই চাদরাটার ওপরে, প্লেন চাদরা, লোহার চাদরা, ধর টিনের চাদরা, তার উপরে একটু নুন বা হালকা তুই যদি বালি ফেলে দিস, এবং ফ্রিকোয়েন্সিটাকে যদি বাড়াস কমাস, তাহলে দেখবি আকৃতিগুলো পাল্টাবে। আকৃতি বলতে কি বোঝা যাচ্ছে? হুম হুম হুম। একটা আলপনার মতন সৃষ্টি হবে। এই দেখ, আলপনার আলপনার ডেফিনিশন ঢুকে গেল। আলপনা কি, কোথা থেকে এর উৎস? তো তুই এটা ইউটিউবে পাবি। তুই সার্চ করে যদি জানার ইচ্ছে থাকে, সাউন্ড রেজোনেন্স এক্সপেরিমেন্ট বললে পরে তুই এটাকে একদম ভালো করে বুঝতে পারবি যে যখনই আমি রেজোনেন্সটাকে বাড়িয়ে দিচ্ছি, ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দিচ্ছি, তখন একটা নতুন আলপনা হচ্ছে। ওই মানে এমনি তো বালি ছেটানো হ্যাফাজার্টলি, কিন্তু হ্যাঁ হ্যাঁ যখনই হ্যাঁ, আমি সাউন্ডটা বুঝতে দিচ্ছি, পেরেছি। তখন সেই বালিগুলো কিন্তু নিজে থেকে একটা আলপনা সৃষ্টি করছে, একদম মাপে মাপে। কোনো ডাইমেনশন মানে ডায়াগ্রামে কোনো ভুল পাবি না সেখানে। এবং যেই ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করছিস, অন্য একটা আলপনা চলে আসলো। ঠিক আছে? তার মানে কি, সাউন্ড ম্যাটারের ওপরে, বস্তুর ওপরে একটা ছাপ ছাড়ছে। হুম হুম বোঝা গেল? এবারে সেই ছাপটা যখন আমি জপের মাধ্যমে, মানে মন্ত্র কি রিপিটেশনের জিনিস? মন্ত্র তো একদিন করলাম হুম সিদ্ধি হুম। পেয়ে গেলাম তা তো নয়। সিদ্ধি কি? সাকসেসফুল। না না। যখন আমি ব্রেনটাকে প্রোগ্রামিং করতে চাইছি, এবারে তার জন্য কি এক একটা মন্ত্র এক এক রকমের আছে, এক একটা উম, মন্ত্রের এক একটা উপকারিতা আছে, তাই না? তো সেই মন্ত্রটা যখন আমি পাঠ করছি, তার মানে আমি ফলটা সেরকম এক্সপেক্ট করছি। তার মানে কি, এই মন্ত্রটা যখন দীর্ঘদিন এই সাউন্ডটা আমি নিজের ভেতরে উৎপন্ন করে চলেছি, তখন এই সাউন্ডটা আমার ব্রেনে কি করছে? একটা ছাপ ছাড়ছে, একটা প্রোগ্রামিং করছে, নতুন ভাবে ব্রেনটাকে গড়ে তুলছে। এবং সেটা কি করছে? আমার ইমোশনস, আমার ভাবনা, আমার চিন্তাধারা, তার উপরে ইম্প্যাক্ট ফেলছে। মানে বোঝাতে পারছি? মানে একটা বাড়ি করতে গেলে হুম হুম। যেরকম মানে ইট ইম্প্যাক্ট দিয়ে, ফেলছে বা কন্ট্রোল। হুম হ্যাঁ, এ কন্ট্রোলও করছে, কন্ট্রোল করছে, কন্ট্রোল করতে শেখাচ্ছে, কোনো জিনিস ডিলিট করছে, কোনো জিনিস অ্যাড করছে, হুম কিন্তু একটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে যেখান থেকে তুই মন্ত্রের গুণটা পেয়ে যাচ্ছিস। যদি তুই প্রপার টোনে, প্রপার পিচে, প্রপার আসনে, প্রপার মুদ্রায়, ঠিক আছে, প্রপার নিঃশ্বাসে সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারিস, তাহলে সেটার গুণ তুই পাবি। এবং সেইটা যখন হবে, তখন কি হলো তোর কাছে? লোকে বলে না সিদ্ধি লাভ। সিদ্ধি মানে কি? একটা শক্তি। মানে একটা কিছু তুই পেলি। এবারে শক্তি মানে এই নয় যে ম্যাজিক, তা নাও হুম হতে হুম পারে। হুম। আবার ম্যাজিকও হতে পারে। ম্যাজিকও হতে পারে এমন কারণ আমরা যেটা আগের দিন বলছিলাম যে কি, আমরা সবাই জানি যে ব্রেনটা, এটা শোনা কথা যে ব্রেন আমাদের 100% কাজ করে না। তাহলে কাজ করে না, না খুব না, এটা অল্প আমিও শুনেছি। পরিমাণে, খুব অল্প পরিমাণে ব্রেনটা কাজ করে। বা আমাদের ব্রেনের ভেতরে যে নিউরনস গুলো আছে, সেগুলো সব সময় মানে প্রপার ফ্লিকার করে স্বীকার না। করছে না। বা অতগুলো নিউরনস, মানে নিউরনস কতগুলো তার সংখ্যারও ভ্যারি করে, ডিপেন্ড করে মানে চেহারা টু চেহারা, বডি টু বডি। হুম হুম ঠিক আছে? তো নানা রকম কারণে। তো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এইগুলো সেই মন্ত্র কি করছে, সেই জায়গাটাকে, আমার কার্যকারিতাটাকে, তার ক্ষমতাটাকে বাড়িয়ে দিচ্ছে। এবং যখন ব্রেন যদি কারোর 2%ও বেশি কাজ করতে আরম্ভ করে, তাহলে সে যা জিনিস বলবে সেটা সাধারণ মানুষ বুঝে উঠতে পারবে না যে বলতেটা কি চাইছে। সেই জন্যে একদম। যারা ব্রহ্মজ্ঞানী পুরুষ হয়ে যায় না, যারা ব্রহ্মজ্ঞানী, যারা
ব্রহ্ম কি বুঝে গেছে বা ব্রহ্মকে ছুঁয়ে ফেলেছে। ব্রহ্ম কি সেটা তো আন্দাজ করতে পারে অনেকে, কিন্তু ছুঁতে ভয় পায়, কারণ জানে যে ঢুকলে পরে বেরোবো কি করে তার পথ কেউ জানা নেই। পরমহংসদেবের কাছে তোতাপুরি ছিলেন, কিন্তু আমার আমার তোর কাছে কে আছে যে আমরা বেরিয়ে আসবো, তাই না? তো আন্দাজ করতে পারে যে হ্যাঁ ঠিক আছে, সবিকল্প সমাধির পরে নির্বিকল্প সমাধি, এবং নির্বিকল্প সমাধিতে ব্রহ্মকে পাওয়া যেতে পারে, অনুভব করা যেতে পারে যে ব্রহ্ম কি সজ্ঞানে। ডিপ স্লিপে আমরা সবসময় ডেল্টা ওয়েভে যাচ্ছি, ডেল্টা ব্রেন ওয়েভে বা ব্রহ্মর সাথে কানেক্ট হচ্ছি, কিন্তু সেটা কি অচেতন অবস্থায়। সচেতন অবস্থায় যখন করব, তখন ভয়টা থেকে যায় যে আমি বেরোতে পারবো কি পারবো না, সেখান থেকে ফিরতে পারবো কি পারবো না। ঠিক আছে। যাই হোক, আমরা পয়েন্টে চলে আসি, মন্ত্রের হ্যাঁ, যেটা বলছিলাম মানে যে কন্ট্রোল, ব্রহ্মকে, কন্ট্রোল, ব্রেনে যে না কন্ট্রোল। না, বলছিলাম যে ব্রহ্ম জ্ঞানী যারা হয়ে যায়, তারা অধিকাংশ সময় বোবা হয়ে যায়। তার দুটো কারণ। এক, সে সত্যটা দেখে ফেলে, যে সত্য বলতে নাথিং, নাথিংনেস ইজ সত্য। সে তখন খালি দর্শক হয়ে যায়, কারণ সে বুঝে যায় যে এখানে কোনো কিছু দিয়েই কিছু করা সম্ভব নয়, মানে আমি যে কোনো ইম্প্যাক্ট ফেলবো, সেটা সেই জিনিসটা সে খালি দর্শক হয়ে যায়। যেটা আমরা বলি পরমাত্মা। পরমাত্মা কি? দর্শক। আত্মা কি? সেটা আমার, সে আমার আত্মা আমাকে চালনা করে নিয়ে যাচ্ছে। আবার কেউ যদি, অনেকে বলতে পারে যে দাদা আপনার কাছে আত্মা আর পরমাত্মা কি আলাদা? এবার এটা আবার কি বললাম, দর্শন টু দর্শন ভ্যারি করে, এক্সপিরিয়েন্স টু এক্সপিরিয়েন্স ভ্যারি করে। এবারে আমি এক্সপিরিয়েন্স করে নিয়েছি আমার কাছে হয়তো আত্মা পরমাত্মা বলে কোনো কিছুই নেই, কথার কথা বলছি, যে আমি আত্মাও মানি না পরমাত্মাও মানি না, ঠিক আছে। কিন্তু আমি যদি সেটা বলি, তাহলে লোককে আমি বোঝাবো কি করে? আমাকে তো স্টেপ বাই স্টেপ, স্টেজ বাই স্টেজ দেখাতে দেখাতে হবে। হ্যাঁ, হুম হুম এবারে কেউ যদি গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট হয়, যে বুঝে গেছে, যে আমার অ্যাট পার, যে বুঝে গেছে যে ব্রহ্ম কি, আত্মা কি, পরমাত্মা কি, যার নলেজ আছে, তার সাথে যখন আমি বসবো, তখন আমি আর আত্মা আর পরমাত্মার কথা তুলবই না, কারণ আমি জানি সেও জানে যে আত্মা আর পরমাত্মা কি। কিন্তু একটা যে বোঝে না, তাকে তো আমাকে ধাপে ধাপে তুলতে হবে, যে একে আত্মা বলে, মানে অহংবোধ, হুম হুম আমিত্ব। আমিত্ব, টোটাল আমিত্ব বলতে যা যা বোঝায় সবকিছু কম্বাইন করলে যেটা হয়, সেটা আত্মা। এবারে আত্মা, আত্মা অনেকে, তুই এর আগের দিন প্রশ্ন করছিলি যে আত্মা দেহ থেকে বেরিয়ে যায়, তাহলে আত্মা দেহ থেকে যদি বেরিয়ে যায়, তাহলে আত্মা, আত্মা তো তার মানে জায়গা অকুপাই করছে, একটা বস্তু। বস্তু কি করে? একটা জায়গা হুম অকুপাই করে। তো জায়গা অকুপাই আমার শরীরের মধ্যে করছে, তো সেই জায়গাটা কোথায়? কেউ বলতে পারবে না। তো সেই জন্য কি, আত্মা কোনো বস্তুর মধ্যে পড়ে না, ঠিক আছে। এটা চেতনার মধ্যে পড়ছে, একটা চৈতন্য, চেতনা, কনসিয়াসনেস যাকে বলছে। এবং এই কনসিয়াসনেস গুলো তৈরি হচ্ছে আমাদের, সেটারও আবার কি নানা রকম এফেক্টের জন্য। এই কনসিয়াসনেসটা কেউ ভালো হচ্ছে, কেউ খারাপ হচ্ছে, কেউ কি বলে পিশাচ হচ্ছে, কেউ দৈত্য হচ্ছে, কেউ মানুষ হওয়ার চেষ্টা করছে। এইগুলো কি নানা রকম জিনিসের প্রভাব তার ব্রেনের ওপরে যখন পড়ছে, তার মগজের মধ্যে, তার যে ছাপটা পড়ছে, ওই যে বললাম যে সাদা কাগজে আমি প্রথমে যা কিছু হুম পেয়েছি, যখন একটা বাচ্চা জন্মাচ্ছে, তখন কি একটা সাদা কাগজ নিয়ে জন্মাচ্ছে। এবারে সাদা কাগজ কেন বলছি? আমি তো খালিও বলতে পারতাম। কেন বলছি সাদা কাগজ? কারণ একটা বাচ্চা, ধর একটা ক্যাঙ্গারুর বাচ্চা, কি করে বুঝছে যে আমি এখান থেকে বেরিয়ে এইভাবে আমাকে টুকটুক টুকটুক করে ওপরে যেতে হবে, গিয়ে ক্যাঙ্গারুর, আমার মা ক্যাঙ্গারুর পেটে একটা থলি আছে, তার ভেতরে ঢুকতে হবে, সেখানে আমি স্তন পাবো, যেখান থেকে আমি দুধ পাবো, সেখান থেকে আমি বাঁচবো। এই ইনফরমেশনটা ওই 1 মিনিটের বাচ্চাটার মধ্যে এলো কোথার থেকে? এটা হচ্ছে ওই সাদা কাগজ, যেটা হচ্ছে রেপটিলিয়ান ব্রেন, মানে ডেটা ট্রান্সফার্ড বাই প্রিভিয়াস জেনারেশন, ঠিক আছে, থ্রু জিন। এটা কি বলছি আমি? ইনফরমেশন, যে এই ইনফরমেশনটা পূর্বপুরুষের মাধ্যমে আসছে, সেটাকে আমি বলছি সাদা কাগজ, ঠিক আছে। এবার এই সাদা কাগজে যদি আমি টিকে থাকতে পারি, তাহলে কিন্তু আমি পরমাত্মার সাথে টিকে থাকলাম, কিন্তু আমরা পারি না। কেন পারি না? কারণ এই সাদা কাগজটা আমরা ছবি আঁকতে আরম্ভ করি, আর সেই ছবিগুলো কিসের থেকে তৈরি হয়? মায়ার দ্বারা তৈরি হয়। আমরা হাজি বাজি রং করি, নিজে ভাবি যে কত সুন্দর রং করছি, কিন্তু আলটিমেটলি ওটা কোনো পরিণাম দিচ্ছে না। এই সাদা কাগজটাকে আমরা নোংরা করছি। এবারে যখন আমি বুঝলাম যে সাদা কাগজটাকে তো আমি কোনো ছবি দিতে পারলাম না, নোংরা করে ফেললাম, তখন আমাদের চৈতন্য আসলো যে না, আমি তাহলে এটা সুন্দর করে এটাকে রাবার পেন্সিল জল দিয়ে ধুয়ে আমি একটুখানি ভালো কিছু করার চেষ্টা করি। তখন কি করলাম? আমি আধ্যাত্মিকতার পথে হাঁটলাম।
কি করলাম, মন্ত্র পাঠ, মন্ত্র জপ আরম্ভ করলাম। এই মন্ত্র কি করলো, সাউন্ড। সাউন্ড কি বললাম, যে নিজে কিছু নয়, কিন্তু ম্যাটারের ওপরে এফেক্ট ফেলছে। আল্ট্রাসনিক সাউন্ড, একটা যে কোনো কাঁচের বাটি, কাঁচের গ্লাস, কাঁচের জানলা দিবি, ঘরে যদি কাঁচের জানলা থাকে, আর যদি জোরে মিউজিক চালাস ফুল ভলিউমে, যদি বড় হুম হুম হুম। পাওয়ারের ডেক থাকে, দেখবি ও তো কাঁচ ফাটিয়ে ভেঙে দেবে, ভেঙেও দেবে। ভেঙে হ্যাঁ। ভেঙে পড়ে যাবে। তাই তো, তার মানে কি, শব্দের এই ক্ষমতাটা আছে যে সেটা ম্যাটারকে উম, মানে করতে পারে, ম্যাটারের ভেতরে একটা চেঞ্জ আনতে পারে। তাই তো, বস্তুর মধ্যে একটা চেঞ্জ আনতে পারে, কিন্তু সে হুম। নিজে কিছু নয়। কি মজার জিনিস! তো এই মন্ত্রটা যখন দিনের পর দিন আমি প্র্যাকটিস করে যাচ্ছি, তখন কি করছে, সেটা একটা ছাপ তৈরি করছে। ঠিক আছে? এবং সেই ছাপটা যেন ঠিকঠাক তৈরি হয়, সেই জন্য শ্লোক কি, শ্লোক তুই মনে মনে পড়, গুনগুন করে পড়, বলেছি আগে, যেমন খুশি পড়, কোনো অসুবিধা নেই, কিন্তু মন্ত্রর ক্ষেত্রে তোকে নিয়ম মেনে চলতে হবে। যেখানে তুই বলি যে আমাকে দেখাবে এটাকে, ইউটিউবের 5 রকমের গান শুনেছি, কোনটা ঠিক, ঠিক কোনটা আমিও জানি না। কিন্তু আমার যেটা সব থেকে সহজ সরল উপায় হচ্ছে, যে আমি একটা জিনিস প্র্যাকটিস করলাম, এটা দেখ, এটা হচ্ছে, এটাও আমার অনুভূতি থেকে বলা, যে আমি একটা মন্ত্র পেলাম, ঠিক আছে, এবার এর পেছনেও বিভিন্ন দর্শনের বিভিন্ন মত, যে আমি যেখান থেকে খুশি একটা মন্ত্র চুজ করলাম আর করতে আরম্ভ করলাম, তাতে আমি সিদ্ধি নাও পেতে পারি। এটা এটা আবার একটা মত। আবার কেউ বলে যে ও সব কোনো নয়, তুমি যদি মন্ত্র প্র্যাকটিস করতে আরম্ভ করো, তাহলেই তুমি তার এফেক্ট পাবে, ঠিকঠাক ভাবে করতে হবে, সেটা তুমি শাস্ত্র দেখে তুমি জেনে নাও কিভাবে করতে হবে। সেটা আবার আর এক পথ, মানে গুরু ছাড়াও করা যায়, গুরু দিয়েও করা যায়। এটা বিভিন্ন ইসের মত, মানে দর্শনের মত। কিন্তু তার মানে এই নয় যে এই দুটোই মত আছে, এর বাইরে কিছু নেই, অনেক ভ্যারাইটি আছে। আমি কয়েকটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, তাহলে বুঝতে পারলি যে মন্ত্র হুম হুম। আর ইসে কি বলে, শ্লোক। স্তোত্র বা শ্লোক, এগুলোর মধ্যে কি, এগুলো সব আলাদা 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 জিনিস। তাহলে মন্ত্রে প্রথম হচ্ছে শব্দগুণ। বল, কেটে গেছিল, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ। যেটা আমি বুঝলাম তোমার কথা শুনে, সেটা হলো, মানে আমি যদি ভুল হই তুমি আমাকে আরেকটুখানি এ করে দিও, ঠিক করে দিও, যে মন্ত্র, যে সংস্কৃতে যে, মানে যে বাক্য বা যে শব্দগুলো লেখা আছে, সেটাকে আমাকে প্রপার ভাবে প্রোনাউন্সিয়েশন করতে হবে, মানে উচ্চারণ করতে হবে, নাম্বার ওয়ান। এবং শুধু উচ্চারণ করলে হবে না, আমার মুদ্রা, আমার আসন, আমার নিঃশ্বাস প্রশ্বাস, অনেক এই সবকিছু ক্রাইটেরিয়া আছে, কিন্তু অনেক ক্রাইটেরিয়া অনেক আছে। ক্রাইটেরিয়া আছে। কারণ আমি আমি কিছুটা বললাম, না, আমি হ্যাঁ, কিছু সেটাই যেটা যেটুকু। বলে রাখা ভালো, কারণ অনেকের হয়তো বলবে, দাদা আপনি তো 3টে বললেন, শুধু কি 3টে? হয়তো হাজারটা হুম কন্ডিশন আছে, কিন্তু আমার জানা নেই হাজারটা হুম। কন্ডিশন। কিন্তু সকলের সহজভাবে বোঝার জন্য যতটুকু মনে পড়ছে ততটুকু আমরা ডিসকাস করছি, যে তার হ্যাঁ মধ্যে হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসন, একটা মুদ্রা, একটা নিঃশ্বাস প্রশ্বাস। ঠিক আছে, শুধু তাই নয়, স্বর বিজ্ঞান বলে একটা বিজ্ঞান আছে, যেখানে তোর নাকের, ওই যে বলছিলাম না, যে ইরা দিয়ে নিঃশ্বাস যাচ্ছে না পিঙ্গলা ইরা দিয়ে যাচ্ছে পিঙ্গলা, না হ্যাঁ হ্যাঁ। সুষুম্না না, ঠিক আছে, সেটা সন্ধ্যা কাকে বলে, কোন কালে করবি, টাইমটাও তো ফ্যাক্টর, কোন হুম কালে। হুম। তো আমরা বলি সন্ধ্যা, সন্ধ্যা মানে সূর্য ডুবছে চাঁদ উঠছে, তা নয়, ইরা থেকে পিঙ্গলায় শিফট করছে বা পিঙ্গলা থেকে ইরায় শিফট করছে, সেটাকে সন্ধ্যা বলা হচ্ছে। এগুলো আবার আলাদা আলাদা সন্ধিক্ষণ। ফিলোসফি, এগুলো আবার আলাদা আলাদা দর্শনে আলাদা আলাদা মত। তো সবকিছুকে আমি হ্যাঁ, মানে, আমরা যেটুকু বলছি এর বাইরে 50,000 50 লক্ষ জিনিস থাকতে পারে, সেগুলোকে থাকতে পারে। অস্বীকার এটা করছি না। এটা হচ্ছে ওয়ান অফ দেম, দিস ইজ হ্যাঁ। ওয়ান অফ দেম। হ্যাঁ। আচ্ছা, তো এবার ব্যাপারটা হলো, এবার আমি যখন এইসব নিয়ম মেনে, যখন পদ্ধতি মেনে যখন আমি করছি, হ্যাঁ। সেটা, সেই শব্দের একটা কম্পন সৃষ্টি হচ্ছে, হ্যাঁ। সেই কম্পনটা আমার ব্রেনে ব্রেনে গিয়ে এফেক্ট ফেলছে। এবং হ্যাঁ। আমি ধরে নিই, জাস্ট কথার কথা, ধরো আমাদের মানুষের ব্রেনে হয়তো দেখা গেল হাজারটা নিউরনস আছে, হুম। কিন্তু আমরা হাজারটা নিউরনস তো কাজ করাতে অক্ষম, বা জানিও না কিভাবে কাজ করাতে হয়, যার জন্য আমরা বলে থাকি, যেটা তুমি বললে, যে অত 2%, 3% বা 5% আমরা ব্রেনের ইউটিলাইজেশন আমরা করি, বাকিটা আমরা জানিই না হুম। বা করতে শিখিনি। হুম। তাই তো? তো হাজারটা যদি নিউরনস থেকে থাকে, আমি ধরে নিলাম আমার আমার ক্ষেত্রে হয়তো 50টা করছে, 950টা ওই ডিজেবল হ্যাঁ, হয়ে বা এগুলো ওরা ওরম এগুলো অবস্থায় পড়ে এগুলো রয়েছে। এগুলো সায়েন্সের কথায় চলে যাচ্ছি আমরা, যেটা আমরা সায়েন্স, না না, মানে আমার, নাইনটি আমি নাইন যেটা পার্সেন্ট সহজ আমরা ভাষায় ভুল হব। বলছি।
হ্যাঁ, মানে ব্রেনের ক্ষমতা, হ্যাঁ নিউরনসে আমি, ঢুকিস না। কারণ নিউরনসের কথায় ঢুকলে আচ্ছা। পরে আবার আর একটা পাশ্চাত্য একটা আমি একটা রিসার্চ পেপারে পড়েছিলাম যে নিউটনের ব্রেনটাকে ওরা প্রিজার্ভ করে রেখে ওটাকে গবেষণা করার চেষ্টা করছে, এবং তাতে নাকি তারা পেয়েছে যে সাধারণ মানুষের তুলনায় নিউটনের ব্রেনে নিউরনসের ক্ষমতা বেশি। এবং তার থেকে আবার রিসার্চ করে বেরিয়েছে যে 1 থেকে 5 বছরের বাচ্চাকে যদি আমরা বেরিজ খাওয়াই, বেরিজ, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, বেরিজ হুম খাওয়াই, হুম তাহলে হুম। নিউরনসের পরিমাণ বেড়ে যায় ব্রেনের মধ্যে। এবার এগুলো সবই শোনা কথা, কোনটা ঠিক কোনটা ভুল জানি না। তো নিউরনস নিয়ে বলিস না, কারণ এটা আবার অন্য সাবজেক্টে ঢুকে যাচ্ছি, সত্যি মিথ্যা যেটার বিষয়ে আমাদের জানা নেই। ব্রেনের ক্ষমতাটাকে আচ্ছা, বাড়ায়। এবারে তার থেকে সব থেকে বাড়াচ্ছে। সহজ উপায় বলছি, সব থেকে সহজ উপায় বলছি, যেটা দৈনন্দিন জীবনে আমরা পরখ করে দেখতে পারি। ওম নিয়ে বলছি, ঠিক আছে? দেখবি যখন তোর শরীর খারাপ হয়েছে, বা মার শরীর খারাপ হয়েছে, বা কাছের কারোর শরীর খারাপ হয়েছে, হ্যাঁ, গায়ে ধুম জ্বর, দেখবি মুখ দিয়ে না একটা আওয়াজ বার করে, উম 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 গোটা পৃথিবীতে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের যখন শরীর খারাপ হয়, যখন সে যন্ত্রণায় কাতরায়, ঠিক আছে, তখন সে মুখ দিয়ে ওং বলে, যেটা যে সে কিন্তু জানে না ওং বলছে, কিন্তু সে টা বেরোচ্ছে তার মুখ দিয়ে। এবার এটা কেন বেরোচ্ছে? তুই সেই জ্বরের ঘরে যে রয়েছে তাকে জিজ্ঞেস কর যে কেন করছিস, ও ব্যাখ্যা দিতে পারবে না। ব্যাখ্যাটা এটাই যে ব্রেনটা এমন ভাবে তোর প্রোগ্রামিং হচ্ছে যাতে তোর কষ্টের মাত্রাটা কমিয়ে দিচ্ছে। এটা আমার আমার যুক্তি। তো এটা তো আমরা সবাই দেখতে পারি। মানে সারা জীবনে আমাদের আমরা যদি ম্যাচিওর 30-35 যদি বয়স হয়ে থাকে, জীবনে একজনকে অন্তত এরকম দেখেইছি। বা হসপিটালে গেলে পরে কত পেশেন্ট কাতরাচ্ছে, কত বয়স্ক মানুষ, বাবা গো, উম আর পাচ্ছি না, কিন্তু টানটা ওইখানে করছে। এটা শুধু ভাবিস না বাঙালি করছে, বা হিন্দুস্তানি করছে, বা মারাঠি করছে, হুম তা না, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ করে, সব বয়সের মানুষ করে। আর ছেলে মেয়ে সবাই করে। তাহলে এটা কেন করছে? কারণ ব্রেনটা প্রোগ্রাম করছে কোথাও, যাতে আমার যে ব্রেনের, আমার যে প্রেশারটা হচ্ছে, যে যে পেনটা হচ্ছে, যে ব্যথাটা হচ্ছে, সেটাকে লাঘব পাওয়াচ্ছে কোথাও থেকে। এটা হচ্ছে সব থেকে সহজ, মানে যেটা তুই দেখতে পারবি হামেশা। যদি তাও বিশ্বাস না হয়, কোনো একটা হসপিটাল, সরকারি হসপিটালে গিয়ে একবার ঢু মেরে দেখে আয়, পেয়ে যাবি এরকম একজন দুজন, পাবি পাবি, যে কোনো দিন যে কোনো সময় পেয়ে যাবি। তাহলে এই হচ্ছে মন্ত্রের এফেক্ট, সাউন্ডের এফেক্ট। এবারে এই মন্ত্রগুলো, সেই জন্য বলা হয় কি বেদকে অপরিসীয়। মন্ত্র কেউ বা আবিষ্কার করতে পারে না ঋষি ছাড়া, ঠিক আছে? এবারে বলবে যে তোর কি বলা হয়, যে গীতাও তো বেদব্যাস লিখেছে, আবার তোর কি বলে, বেদব্যাস লিখেছে না, কম্পোজিশন করেছে বেদব্যাস। এবং তাও বিবেকানন্দ কি বলে গেছেন, যে এনারা যে সবাই এক তা নয়, এটা হয়তো অনেকে, যেরকম আমরা শঙ্করাচার্য ধরি না, তো শঙ্করাচার্যকে আমাদের এই মুহূর্তে শঙ্করাচার্য কজন আছেন? একজন, একজন বা চারজন এরকম শৃঙ্গেরি মঠের একজন আছেন যাকে শঙ্করাচার্য বলা হয়। আমার খুব একটা জ্ঞান নেই এই বিষয়ে, আমাকে ক্ষমা ক্ষমা করবেন সবাই, ঠিক আছে? তো শঙ্করাচার্য একটা উপাধি, তার এখনো একটা মানুষকে নাও বোঝাতে পারে, সেটা বিবেকানন্দ নিজে বলেছেন, ঠিক আছে? তো বক্তব্য এইটাই, যে এটার জন্য ঋষির প্রয়োজন, মন্ত্রের জন্য ঋষির প্রয়োজন। ঋষিরা গবেষণা করে বলতে পারবে যে কোন মন্ত্রের কি ইম্প্যাক্ট, কারণ তারা সেটা নিজের ওপরে আগে প্রয়োগ করেছে, নিজের ওপরে। মানে অন্যের ওই ল্যাব র্যাটের মতন অন্যের ওপরে প্রয়োগ করেনি যে বাবা ওর ওপরে করে দেখি কি হচ্ছে, সিমটম দেখে হুম বলবো, হুম, তা হুম। নয়। নিজের যে ওপরে হ্যাঁ হ্যাঁ। প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করেছে, করে দেখেছে যে এর থেকে কি ভালো গুণ এসছে। তারপরে সে 10 জনকে শিখিয়েছে, 10 জন শিষ্যকে, সেখান থেকে কি এফেক্ট, সাইড এফেক্ট এসেছে, পারমুটেশন কম্বিনেশন করে বলেছে এটা এই টোন হবে, এইখানে তুমি ভুল যাচ্ছ, এখানে নিঃশ্বাস ভুল, এইভাবে আস্তে 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 প্রচার পেয়েছে। তো মন্ত্র, যার জন্য বেদকে কি বলা হয়, অপৌরুষেয়। পুরুষ কারা, মানে মানুষ যারা, তাদেরকে বলা হচ্ছে পুরুষ। এখানে এখানে আবার মানে পুরুষার্থে চলে যাস না, বা অন্য কোনো বিষয়ে চলে পুরুষ, মানে এখানে হুম সিম্পল মানুষ, ডিসকাশনের হুম জন্য হুম হুম। সিম্পল মানুষ, কোনো মানুষের দ্বারা সৃষ্টি করা হয়নি, তাই বলা হচ্ছে। কেন? কারণ মানুষ আমরা ততক্ষণ, এর আগের দিন বলেছিলাম বোধহয়, যে আমরা যতক্ষণ সাধারণ আছি ততক্ষণ আমরা মানুষ। যখন সাধারণের থেকে উপরে চলে গেলাম, মানে ধ্যানে, তখন আমরা ঋষি হয়ে গেলাম। তখন আর আমরা সাধারণ থাকলাম না,
আমরা সাধারণের থেকে ওপরে চলে গেলাম। এবারে ঋষির থেকে যখন ওপরে চলে গেলাম, তখন কি হয়ে গেল, মানে তখন হয়ে গেলাম দেবতা, এক্সাম্পল দিচ্ছি, বা দেবী। হুম হুম। ঠিক আছে, এইভাবে গ্রেডেশন গুলো, হায়ারার্কি গুলো হতে থাকে, যে আমি একটা এমন ক্ষমতা পেলাম যেটাকে আজকালকার লোকেরা বিশ্বাস করবে না। কিন্তু আমাকে একজন কমেন্টও লিখেছে যে এই বামা খেপা মায়ের শ্রাদ্ধের সময় কয়েকজন খেতে এসছে, তো বৃষ্টি পড়ছে, দাগ কেটে দিয়েছে, বৃষ্টিটা বলেছে এই তুই বাইরে হ, তো বৃষ্টিটা বাইরে পড়ছে। তো এই গল্পটা খুব চেনা গল্প, সকলেরই জানা। ঠিক আছে, তো এই যে বিষয়টা, এটা কি তার মানে একটা শক্তি তার আসছে, সে ম্যাজিক করছে না, সে তখন তার চেতনা গোটা জগতের সব অনুপরমাণুর চেতনার সাথে ঘুলছে মিলছে, সে তখন আর তোর আমার মতন সাধারণ মানুষ নয়। তো সেই জন্য বলা হচ্ছে বেদ কোনো সাধারণ মানুষের লেখা হতেই পারে না, তাহলে তুইও মন্ত্র পারতিস, আমিও মন্ত্র বানাতে পারতাম। এবারে অনেকে দাবি করতে পারে একদম। আজকের দিনে যে আমি মন্ত্র ভাঙতে পারি, আমি মন্ত্র বানাতে পারি, কিন্তু দায়িত্বটা নেবে না, যে ওই মন্ত্র পাঠ করে যদি কেউ পাগল হয়ে যায়, দায়িত্বটা কে নেবে, গ্যারেন্টিটা কে দেবে? এই জন্য বলা হয় বেদকে প্রামাণিক শাস্ত্র। কারণ বেদ একজন নয়, বেদ যারা ফলো করেছে, আজকের তো নয়, হাজার হাজার বছরের পুরনো বেদ, এবং সেটাকে ফলো করে প্রমাণ পেয়ে সেই জন্য তাকে লোকে প্রমাণিক শাস্ত্র বলে। আমি বললাম এই মন্ত্রটা আমি তৈরি করেছি, তুমি করো, সেটা প্রমাণ হলো না, স্যাম্পেল কোথায়? এই যে হুম হুম। বিড়ালের রাস্তা কাটা, 500 জন বিড়ালের রাস্তা কেটে চলে যাচ্ছে, 500 জন পার হয়ে চলে গেল, কারোর কিছু হলো না, দুজনের হয়তো হলো। তো আমরা কি করলাম, ওই দুজনকে আঁকড়ে ধরলাম, মানে স্যাম্পলিং এর অভাব, স্যাম্পেল নেই আমার কাছে। হুম। আমি ওই 500 জনকে ধরছি না, যারা ওই বিড়ালের রাস্তা কাটলো, ও ধুর কিছু হবে না বলে কেটে সোজা চলে গেছে, তাদের ডেটাটা আমার কাছে নেই। ওই দুজন যে বিড়ালের রাস্তা কেটেছে আর অ্যাক্সিডেন্ট করেছে, তারপরে ওই দুটো ডেটা আমি ধরে বলছি বিড়ালের রাস্তা কাটলে আমার উম, কিছু একটা অঘটন ঘটবে। হুম মানে হুম। স্যাম্পলিং এর অভাব। তেমনি মন্ত্র, আমি মন্ত্র বলে দিলাম এটা আমি বানিয়েছি, স্যাম্পলিং কোথায়? সেটা হাজার হাজার মানুষ প্র্যাকটিস করবে, তবে তো বুঝতে পারবো যে এর প্রকৃত এফেক্টটা হচ্ছে কি হচ্ছে না। এবং সেই কারণে বেদকে প্রামাণিক শাস্ত্র বলা হচ্ছে, কারণ সেটা প্রয়োগ করে দেখা হয়েছে এবং তার ফল যেটা বলা হয়েছে সেটাই হওয়া হয়। সেই জন্য বেদকে প্রামাণিক শাস্ত্র বলা হচ্ছে। তাহলে বোঝা গেল? চিরসত্য। যে হুম হুম। হ্যাঁ, ওই জন্যই তো বেদ, যে ওই যে বললাম, এর আগের দিন বলেছি তো, সত্য, চিরসত্য মানে কি, যে হুম হুম চিরন্তন হুম। সত্য, যে আজ থেকে 10,000, 12,000, 15,000 বছর আগে যেটা বলেছে, এখনো সেটা সত্যি। এখান থেকে, এই বেদ থেকে বা বেদের মতামত নিয়ে কত ধর্মের সৃষ্টি হয়ে গেল, এই ফিলসফি দিয়ে বা এই জ্ঞান দিয়ে ধর্মের সৃষ্টি হয়ে গেল। তাহলে বুঝতে পারছিস তফাৎটা? তাহলে মন্ত্র কাজে দিয়ে গেলাম, অব্দি থাক। আর অন্যগুলো বুঝিয়ে হ্যাঁ। দিলাম যে শ্লোক কাকে বলছে, এগুলো সব আলাদা আলাদা ব্যাখ্যা আছে। তো গীতাতে যেগুলো আছে সেগুলো শ্লোক আছে, ঠিক আছে, টিকা আছে, ভাষ্যকার আছে, এগুলো সব আলাদা আলাদা ব্যাখ্যা আছে, কিন্তু মন্ত্র আশা করছি আমি বুঝিয়ে দিয়েছি। হুম, চলো টাটা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ।